গাড়িতেই ইলেকট্রিক শক দিয়েছে। দু কানে প্রথমে ২ ক্লিপ দিয়ে দিল। গাড়িতেই ইলেকট্রিক শক এবং সেনসিটিভ পার্টেও ইলেকট্রিক শক। তারা যে আমাকে টর্চারগুলো করছে, ওরা কিন্তু মজা করছে। একজন আরেকজনের সঙ্গে হেসে হেসে এবং মিউজিক বাজছে, লাউডলি মিউজিক বাজতেছে এবং খাচ্ছে। হ্যাঁ, ওরা খাচ্ছে এবং বলতেছে এই পিৎজা অর্ডার করো বা ইয়ে করো। মানে এটা এটা তাদের কাছে একেবারে ডাল ভাত। যখন ওখানে তো বাথরুমে একবারই নিবে আপনাকে, একবার সুযোগ নাই ২ বার করার। মানে লাকিলি কেউ আছে ২-১ বার যে ২ বার বাথরুমে যেতে পারে। এটা বিশাল ব্যাপার। আমি ২০১৫ সালে ১০ই ফেব্রুয়ারি গুমের শিকার হই এবং ৬ মাস ৩ দিন আমাকে গুম করে রাখা হয়। এরপর ১৩ অগস্ট আমি সেখান থেকে বের হই, রিলিজ হই। তো গুমের বর্ণনাগুলো আসলে এত ভয়াবহ যে শুধু যে গুম হয়েছিল শুধু সে না, তার যে পরিবারের মেম্বারগুলো আছে তাদের উপর দিয়েই যত ঝড় গিয়েছে। যদি আপনি সেগুলোরই আপনি যদি একেবারে শুরু থেকেই বলতেন যে আপনাকে কিভাবে সেখানে নিল, কিভাবে একদম শুরু থেকে। আচ্ছা, শুরুতে আমি তো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন অ্যাক্টিভ কর্মী ছিলাম এবং ওই সময় আমি অনেক বেশি অ্যাক্টিভ ছিলাম এবং এক একটি পার্সন এক একটি ভয়েস। বিধায় গভর্নমেন্ট ওই সময় থ্রেট মনে করেছে, বিধায় আমাকে গুম করেছে। হ্যাঁ, এটা হলো মূল কথা গুম হওয়ার পিছনে। আর আমাকে আমি উত্তরায় গিয়েছিলাম একটি কাজে, পলিটিক্যাল কাজেই গিয়েছিলাম। সেখানে আমি আমার পরিচিত একজনের সঙ্গে কথা বলছিলাম। বলতে বলতে ইন দ্য মিন টাইম একজন একটা হাতে মোস্ট প্রবাবলি তার কাছে ডিভাইস ছিল মেবি। তো সে এসেই আমাকে বলল যে আপনি অ্যাডভোকেট সোহেলরা না? জি। আপনি সুপ্রিম কোর্টের আইনজীবী? আমি বললাম জি। সাথে সাথে একটা গাড়ি চলে আসলো, হাইয়েস্ট গাড়ি। এসেই বলছে যে প্লিজ আপনি উঠুন, আপনার সাথে আমার কথা আছে আমার। তো আমি তো বুঝতেই পারলাম। আর ওই সময় আমাদের অনেক সহকর্মী এরকম হয়েছিল। তো আমি বাড়াবাড়ি না করে উঠে গেলাম। করার তো কিছু নেই। উঠে গিয়েই দুজন রেবের পোশাকধারীকে দেখি আমি। দেখার পর সাথে সাথে আমার চোখ বেঁধে দিল এবং আমার জমটুপি যেটাকে বলা হয় ঢেকে দিল এবং হাত পিছনে হ্যান্ডকাপ লাগানো। কোনো কথা নাই। হ্যাঁ, সাথে সাথেই ওই সময় আমার যারা সিনিয়র নেতারা ছিল তাদের কথা জিজ্ঞেস করলো কে কোথায়। হ্যাঁ, তাদের নাম্বার বা এই বলতে বলতেই মানে আমি কোঅপারেট করারই চেষ্টা করছি, কারণ আমি তো মানে পারছি যে আমি তাদের কাছে সাথে সাথেই ওই গাড়ির মধ্যেই ইলেকট্রিক শক। সম্ভবত কোনো একটা মেশিন, ওই ইকুইপমেন্টগুলো কিন্তু গাড়িতে আছে। গাড়িতেই ইলেকট্রিক শক দিয়েছে। কানে প্রথমে ২ ক্লিপ দিয়ে দিল। গাড়িতেই ইলেকট্রিক শক এবং সেনসিটিভ পার্টেও ইলেকট্রিক শক। ইচ্ছে মতো টর্চার করলো, গাড়ি ঘুরতেই আছে। টর্চার করে তারপর এর মধ্যে গাড়িটি বুঝতে পারলাম যে কোনো একটা আন্ডারগ্রাউন্ডে নামছে গাড়িটা। তারপর ওখানে নামার পর ওখান থেকে আমাকে, এর মধ্যে তো আমার অবস্থা একেবারেই খারাপ হয়ে গিয়েছে। তারপর ওখান থেকে আমি নামায় ২-৪ জনে ধরে হ্যাঁ, মনে হয় আমি ভাবছি যে এখন ক্রসে দিয়ে দিবে। হ্যাঁ, তো দেখলাম যে টাইলসের ফ্লোরটা বুঝতে পারছি আর কি, টাইলস কোথাও কোনো ঘরে নিচ্ছে। তাহলে বুঝলাম যে তখন বুঝতে পারলাম যে হয়তো এখন মারবে না বা এরকম। সাথে সাথেই একটা রুমে বুঝতে পারলাম, একটা রুমের মতো ওখানে বসানো হলো একটা ইলেকট্রিক চেয়ার যেটাকে বলে। তো আমি ওখানে হাত রাখলাম, সাথে সাথে ওখানে বেল্ট পরিয়ে দিল আর চোখ তো বাঁধা, হাত তো বেঁধে দিল। এরপর আবার ওখানে ইলেকট্রিক শক। এইবার ছিল অনেক পাওয়ারফুল, মানে ভোল্টেজ আরও বেশি ছিল। এবার সহ্য করা যাচ্ছিল না, কারণ যখন ইলেকট্রিক শকটা থামছে ওদের কাছে কিন্তু অনুমান আছে যে আমি কতটুকু দিলে আমি মারা যাব বা মারা যাব না। যখন থামছে তখন আমি ওরা এসে আমার মুখের এগুলো মুছে দিচ্ছে, মানে মুখ থেকে ফ্যানা বের হয়ে গেছে, এগুলো মুছে দিচ্ছে। তারপর আবার মানে আমি নিঃশ্বাস নিব, ওরা প্রশ্ন তো একটার পর একটা করতেই আছে এবং খুব এনজয় করে তারা। হ্যাঁ, তারা যে আমাকে টর্চারগুলো করছে, ওরা কিন্তু মজা করছে। একজন আরেকজনের সঙ্গে হেসে হেসে এবং মিউজিক বাজছে, লাউডলি মিউজিক বাজতেছে এবং খাচ্ছে। হ্যাঁ, ওরা খাচ্ছে এবং বলতেছে এই পিৎজা অর্ডার করো বা ইয়ে করো। মানে এটা তাদের কাছে একেবারে ডাল ভাত। হ্যাঁ, একেবারে ইজি হয়ে গিয়েছে। তারপর করলো কি, ওখানে এভাবে টর্চার চলে। কি ধরনের প্রশ্ন করছিল? প্রশ্ন মানে আমি আমার সাথে যারা কানেক্টেড ছিল বা ওই সময় তো আমাদের ম্যাডাম বেগম খালেদা জিয়া তখন তো অবরুদ্ধ ছিলেন, উনি 15 সালে। হ্যাঁ, 10ই ফেব্রুয়ারি তখন তো উনি অবরুদ্ধ ছিলেন।
মার্চ ফর ডেমোক্রেসির জন্য যে বের হলেন, তারপর যে ওনাকে অবরুদ্ধ করে রাখা হলো, তখন তো ম্যাডাম অবরুদ্ধ। তো ওই সময় তো আমাদের তো করণীয় ছিল অনেক। তো আমার মানে করণীয়র সাথে যারা সম্পৃক্ত ছিল, তো এই রিলেটেড প্রশ্নগুলো করা হচ্ছিল। তো এরপর এটি সব দিতে দিতেই আমি একপর সেন্স হারিয়ে ফেলি। কতদিন বন্দী ছিলেন? আমি 6 মাস 3 দিন ছিলাম বন্দী। 6 মাস 3 দিন। সেই দীর্ঘদিন একটা বন্দী ছিলেন আপনি, তো সেখানে ছিলেন কতদিন ছিলেন এরকম বুঝতে পারছেন যে আপনি কতদিন? আমি প্রতিটা দিন গুনতাম ওখানে। আমাকে মঙ্গলবার ধরা হয়েছিল 10 ফেব্রুয়ারি 2015। আমি গুনতাম যে আজকে রাতটা পার হলো, আজকে বুধবার, কালকে বৃহস্পতিবার, এইভাবে আমি প্রতিটা দিন গুনতাম, প্রতিটা। কারণ ওখানে ওই ভয়াবহতা তো আমরা তো জানতাম যে ওখানে দিন এবং রাতের মধ্যে কোনো পার্থক্য বোঝা যেত না, কিন্তু আজান দিয়ে আমরা বুঝতে পারতাম। যেরকম আমাকে ধরা হয় ঠিক এশার নামাজের পর, তো আমাকে যখন টর্চার করা হয় এরপর কিন্তু অনেক পরে আজানটা শোনা যায় এবং ফজরের আজানই ওখানে শোনা যায়। তো তারপর ফজর টাইম হয়, ওখানে নামাজ পড়ার কোনো সিস্টেম নাই, কিন্তু আমি তবু জোর করে বলতাম আমাকে নামাজ পড়তে দেওয়া হোক বা ইয়ে হোক। তো প্রথম কয়েকদিন ওয়াক্তগুলো এলোমেলো হয়ে গিয়েছিল, হ্যাঁ, একটা দুইটা, মানে আসর আর মাগরিব শর্ট টাইম তো। বাট আমি অনেককে রিকোয়েস্ট করে আমি বলেছিলাম এখন কোন ওয়াক্ত একটু কনফার্ম করেন আমাকে। তো তখন যখন কনফার্ম করেছে, একবার কনফার্ম করেছে, আমি এরপর আর সেন্স হারাতাম না। আপনার সাথে কি কেউ ছিল কিনা আপনার? হ্যাঁ, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন করেছেন আপনি। আমি যখন ওখানে তো বাথরুমে একবারই নিবে আপনাকে, একবার সুযোগ নাই দুইবার করার, মানে লাকিলি কেউ আছে দুই একবার যে দুইবার বাথরুমে যেতে পারে, এটা বিশাল ব্যাপার। তো আমি বাথরুমে যখন নিত তখন 2-3 জন তো পিছন থেকে ধরে নিয়ে যেত, কারণ চোখ বাঁধা, হাত পিছনে ধরে ধরে নিয়ে যেত। তখন ডানে এবং বামে তাদের আর্তনাদগুলো আমি শুনতে পেতাম। ডানে কেউ আর্তনাদ করছে, হ্যাঁ, বা রাতের বেলা যখন হতো তখন বিভিন্ন সাইডে, মানে দূরে বড়, মানে সেল আকারে ছিল তো অনেক দূর, কিন্তু বোঝা যায় অনেক দূর থেকে কেউ চিৎকার করতেছে, স্যার একটু পানি দেন। বা অনেকেই ডায়াবেটিসের রুগী ছিল, চিৎকার করতো যে আমি ডায়াবেটিসের রোগী স্যার, একবার বাথরুমে যেতে দেন। আপনার কাছে মনে হয় কি সংখ্যায় কেমন ছিল এরকম সংখ্যাটা? না, এটা বলা যাবে না। এটা বলা যাবে না কেন? কারণ আমি তো ছিলাম ধরেন একটা হোল রুমে বিশাল, কারণ আমি বুঝতে পারতাম খাবার যখন দিত প্লেটের আওয়াজগুলো পেতাম, কারণ ওই গেটগুলো যখন ওগুলো লোহার গেট যখন খুলতো দূরের শব্দ, অনেক দূরের শব্দও শোনা যেত। তো বোঝা তো যায় যে অনেক দূরের শব্দ মানে অনেকগুলো। তো এরকম তো হোল রুম আরও রয়েছে তাদের, এই জন্য এটা ট্রেস করা মুশকিল কতজন ছিল। তবে আমাকে একবার মেরে ফেলার জন্য, মানে ওখানে রাতের বেলা ওরা করতো কি, যখনই দলবল নিয়ে এসে কোনো একটা সেলে গিয়ে একজনকে টেনে হিঁচড়ে বের করতো, শেষ, ওকে কিন্তু ক্লিন করে দেওয়া হতো, মেরে ফেলা হতো। তো এর মধ্যে যারা পুরনো ছিল ওরা জানতো কিন্তু কোনো একজনকে রাতে নিয়ে যাওয়া মানে মেরে ফেলা। তো যখন এরকমটা হতো তখন বুঝতে পারতাম যে নিয়ে গেলে ও আর ফেরত আসবে না। তো রাতের বেলা যেই টিমটা আসতো এটা একটা আতঙ্ক ছিল, এই আতঙ্কটা ছিল। তো এটাতে আমি বুঝতাম যে এরকম অনেকেই আছে, কারণ এটা কিন্তু প্রতি রাতেই হতো, প্রতিদিন কিন্তু একজন করে অথবা কখনো কখনো 2 জন করে কিন্তু ধরে নিয়ে যেত, মানে শেষ করতো, কিন্তু ওটা আবার কাভার হয়ে যেত। তার মানে অনেক আসতো, কাউকে মন চাইলে কাউকে শেষ করে দেওয়া হতো, কাউকে শেষ করা হতো না, বা এভাবে বাড়তো। তবে যখন ওদের প্রয়োজন হতো যে 10 জন বা 5 জনকে শেষ করতে হবে, তখন কিন্তু শেষ করে দেওয়া হতো, হ্যাঁ, আবার নতুন তো চলে আসতো।